হ্যালো আর ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে কোনো ইন্ট্রো দেখতে পেলেন না, তার কারণ হলো এই যেই মানুষটার সঙ্গে আমাদের কথা হয়েছে সে মানুষটি সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে, আমি তার বাড়ির বাইরে বেরিয়ে একটা ইন্ট্রো দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই ইন্ট্রোটা অত্যন্ত খারাপ। এখন ওই ভিডিওটা দেখতে পাবেন, আমি একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছি, কিচ্ছু বলতে পারিনি। তার কারণ হলো আমি এমন একজন মানুষের কাছে গেছিলাম বা এমন একজন মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলাম বলা ভালো, যিনি একজন বটবৃক্ষের মতো মানুষ বা বটবৃক্ষের মতো শিল্পী বলা ভালো। গ্রেট মানুষদের সঙ্গে জীবনে একবার না একবার দেখা হওয়া খুব জরুরি বলে মনে হয়, তাহলে বোঝা যায় যে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। আজকের কনভারসেশনটা আমার জীবনে কনভারসেশন নয়, আজকে এই কনভারসেশনটা আমার জীবনে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। ওই ঘরে ঢোকার আগে এবং পণ্ডিত কুমার বোসের সঙ্গে কথা বলার আগে, মানে যাকে আমি গুরুজি বলে সম্বোধন করতে চাই, গুরুজির সঙ্গে কথা বলার আগে এবং গুরুজির সঙ্গে কথা বলার পরে আমার মধ্যে কিছু খুব খুব ইম্পর্ট্যান্ট বদল এসছে। এটাই উদ্দেশ্য বা এটাই আশা যে এই যে কথাগুলো লোকটি বলেছেন অ্যাবাউট মিউজিক, অ্যাবাউট লাইফ, অ্যাবাউট এভরিথিং, অ্যাবাউট হিজ পার্সপেক্টিভ, এই কথাগুলো আমাকে যতটা টাচ করেছে থ্রু দিস লেন্স, থ্রু দিস স্ক্রিন, মোবাইলে দেখুন, টিভিতে দেখুন, যেখানেই দেখুন, আপনাদেরকেও যাতে কোথাও না কোথাও কমিউনিকেট করে, এটাই আমার উদ্দেশ্য। কারণ আমি যে এক্সপিরিয়েন্সটা করে এসছি, আপনাদের সত্যি একটু হিংসা হওয়া উচিত, এক্সপিরিয়েন্সটা আপনারা ফার্স্ট হ্যান্ড করতে পারবেন না। আমি প্রায় তার পায়ের নিচে বসে শিখে এসেছি জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আজকের এপিসোডে আমি ছিলাম, আমার সঙ্গে কেউ ছিলেন না, আমি ছিলাম কুমার বোসের সান্নিধ্যে এবং তার কাছ থেকে জানতে পেরেছি জীবনের কিছু খুব গুরুত্বপূর্ণ আইডিয়াস। আজকেরটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন, বা বাংলা যেটাকে বলে অনুধাবন করার চেষ্টা করুন, আমার মনে হয় অনেক কিছু পাবেন। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড জাস্ট এনজয় দ্য পডকাস্ট। আজকে সোল কানেকশনের পডকাস্টের একটা স্পেশাল এপিসোড। মানে আপনারা আমাকে যারা স্পেশালি, মানে আমাকে যারা চেনেন তারা সবাই জানেন যে আমি পণ্ডিত কুমার বোসের কত বড় ভক্ত, মানে গুণমুগ্ধ ভক্ত বলা যায়। তো তার মানে প্রায় চরণে বসে আজকে একটুখানি তার থেকে শিল্পের পরিভাষা, তিনি কিভাবে দেখেন এই পৃথিবীটাকে, তিনি কি ভাবেন, তার থেকে যতটুকু শেখা যায় সেই ইচ্ছে নিয়ে আজকে আমি এখানে এসেছি। নমস্কার। নমস্কার। নমস্কার এবং অনেক অনেক প্রণাম। এবং তার আমি আপনাকে গুরুজি বলে সম্বোধন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। গুরুজি, আমার যেই ইচ্ছেটা, প্রথম কথা ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আপনার মতো মানুষের সঙ্গে এপিসোডটা করতে পারছি, এটা আমার জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়। অনেকবার আপনার বাজনা শুনেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, এবং সেই সব শুনে অনেকটা ঘোর নিয়ে দিনের পর দিন কাটিয়েছি, এবং অবভিয়াসলি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখেছি অনেকবার, অনেক বাজনা শুনেছি। আপনার জার্নিটা একটু জানতে খুব ইচ্ছে হয়েছে, মানে মনে হয়েছে যে কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো আজকে আমি শুরু হলে আমি মানে একটু ব্রিফ বলি এটা, কেননা আমার বইতে যেটা রোহেন লিখেছে যে বইটা, তার মধ্যে অনেকটা বলা আছে, কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে প্রথম কথা, গান বাজনার ফ্যামিলিতে জন্ম। ছোটোবেলা থেকেই সুর এবং তালের মাঝখানেই বড় হয়েছি। বাবাকে দেখেছি, দাদুকে দেখেছি। আমাদের পরিবারের না পিতৃকুল মাতৃকুল বোথ একটা ঠাকুরের কৃপা বলতে পারি, যে মাসি, পিসি, মামা, কাকা প্রত্যেকেই ওই কিছু না কিছু গান বাজনা তারা করতে পারত। হয়তো কেউ শ্যামাসঙ্গীত গাইতো, হয়তো কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতো, আর কেউ কাহারবাটাই বাজাতো, এরকম, কিন্তু সবাই সব কিছু করতে পারত। এবং আমরা শুনেছি যে আমার যেমন সেজ কাকা একদম প্রথম, বহু পুরনো সময়কার কথা বলছি, যে মানে একদম স্বাধীনতার পরে এরকম সময়, যখন সেজ কাকা বাবা টাবারা সব খুব ইয়াং, তখন বালিগঞ্জে শান্তিদি বলে একজন ভদ্রমহিলা ছিলেন, যার বাড়িতে অনেক বড় বড় মিউজিশিয়ানদের প্রথম জীবনের আড্ডা ছিল। সনৎ সিংহ থেকে আরম্ভ করে হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, দাদা,
এনারা কি সব ওখানে আসতেন, মানে উনি বিপ্লবী ছিলেন, কিন্তু ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, মানে হারিয়ে যায়, আর স্বামীকে খুঁজে পায়নি। তো সেই জন্য উনি অবিবাহিতই বরাবর ছিলেন, গান বাজনা খুব ভালোবাসতেন। তো ওর বাড়িতে শুনেছি একাধিক দিন ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান আমার সেজ কাকা হেমন্ত মুখার্জির সঙ্গে, হেমন্তবাবুর সঙ্গে অনেক সময় বাজিয়েছেন। আচ্ছা। তখন তারা সবাই ইয়াং, তাদের কারোরই সেরকম নাম হয়নি বা কিছু হয়নি। তো অটোমেটিক্যালি সেরকম একটা ফ্যামিলি থেকে, ছোটোবেলা থেকে, মানে জয়েন্ট ফ্যামিলি, টালাপাড়াতে অনেকগুলো ঘরের বাড়ি, 3 মহল্লা বাড়ি, কিন্তু যে ঘরেতেই ঢুকছি, পিসির ঘরে ঢুকলেও সুর আসছে, কাকার ঘরে ঢুকলেও তাল আসছে। তো এর মধ্যে থেকে আমরা ছোটোবেলা থেকে মানুষ, অটোমেটিক্যালি সব কিছুর মধ্যে গান বাজনাটা যে একটা জীবনের একটা বিশাল একটা অঙ্গ, সেটা যেমন অত ছোটোবেলা থেকেই অটোমেটিক্যালি একটা ভেতরে গ্রো করে গেছে এই চিন্তাধারাটা। তারপরে যখন বড় হয়েছি, আমি খেলাধুলো করেছি, খুব খেলাধুলো করতে খুব ভালোবাসি, এখনও ভালোবাসি। আচ্ছা, খেলাধুলো করেছি, পড়াশুনো করেছি। আমি ওয়াটার পোলো খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, খুব খেলেছি। দিবারাত্র বাবার কাছে খুব বকুনিও খেতাম, দিবারাত্র মাঠে ঘাটে। তা তখন এত রেয়াজের নেশা ছিল না, কিন্তু বাজাবার নেশা ছিল। তবলা পেলে দেখলে বাজাতে ইচ্ছে করে, এটা বরাবরের। তো এর মাঝখান থেকে আস্তে 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 যেটা হয় আর কি, যে যখন আমি মামার বাড়িতে মানুষ, তো মামার বাড়ি থেকে যখন আমি এলাম বাবার কাছে পার্মানেন্টলি, তখন আস্তে 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 যেহেতু 24 আওয়ার্স বাবা প্রফেশনাল, মাও প্রফেশনাল, তো 24 ঘন্টা গান বাজনার মধ্যে থাকতে থাকতে আস্তে 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 গান বাজনার মধ্যে ঢুকে গেছি। ওটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে গেছে। আমাদের ওই ছোটোবেলাতে কানে 3 তাল কাউকে বলতে হয়নি, বা আমাদের ছোটোবেলা থেকে কোনো ভাইদের বাবা মা দাদু দিদা কেউই ওরে বাজাতে বস বা রেয়াজ করতে বস বা তবলা বাজাতে হবে বা গান গাইতে হবে, এমন কেউ কানে কোনো দিন বলেও নি, কোনো দিন বলতে আমরা শুনিনি। তোমার ইচ্ছে তুমি করো, না ইচ্ছে হলে করো না, এরকম ছিল ব্যাপার। কিন্তু আমাদের প্রত্যেকেরই ইচ্ছে ছিল, এটাই ঘটনা। সুতরাং গান বাজনাটা আমরা করেছি, খেলাধুলো, গান বাজনা, পড়াশুনো, 3টে কন্টেম্পোরারি একদম সমানে চালিয়ে গেছি যতদিন ছাত্র জীবন, ওই সময়কার স্কুল ছাত্র ছিল। ছাত্র তো এখনও, সারা জীবনে ছাত্র জীবন তো শেষ হয় না। তো সেইভাবে আস্তে 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 গান বাজনার মধ্যে দিয়ে ঢুকে পড়ে আজকে মানে আস্তে আস্তে দেখতে শিখলাম যে গান বাজনা বা ফাইন আর্টস মানুষকে কি দিতে পারে। এটা কোন সময় হলো, মানে এই যে গান বাজনার সিরিয়াস চর্চা যখন শুরু হলো, এই যে সিরিয়াসনেসটা এলো, যেটা যখন প্রথম আমি পণ্ডিত কান্ঠে মহারাজ যে আমার বাবার গুরু বাংলাদেশের, তো নানকু মহারাজজির বাড়িতে এসে উনি উঠতেন, আর বাবা সবসময় ওনার সেবাতে থাকতেন সকাল থেকে। তো আমাদের বাড়িতে বাবা সকালবেলা একদিন নিয়ে এসেছিলেন। আমাদের বাড়িতে একটি সুন্দর দক্ষিণা কালী প্রতিমা আছে, ছোট্ট মূর্তি, কৃষ্ণনগরের। ওইটা বাবার খুব প্রিয় ছিল, এখনও আছে আমার কাছে। তো বড় গুরুজি খুবই ওনার ওই মায়ের ভক্ত ছিলেন। তো ওই মূর্তি দেখবার জন্যে বড় গুরুজিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এই প্রথম ওনাকে একদম কাছ থেকে দেখলাম। আর সেই যতক্ষণ উনি বাড়িতে ছিলেন, তখন যেসব কথাবার্তা সঙ্গীত সম্পর্কে বা জীবন সম্পর্কে বা আনুষঙ্গিক আরও অনেক কিছু কথাবার্তা এসব হলো আলোচনা বাবা মার সঙ্গে, সেইখান থেকে এই অনুভূতি হলো যে গান বাজনাটা শুধুই গান বাজনা নয়, শুধুই সুর তাল নয়, এর মধ্যে আরও অনেক কিছু আছে। এবারে তারপরে কি হয়, সেটা কিরম বয়স, সেটা কত বয়স হবে, সেটা 12-13 বছর বয়স হবে। আচ্ছা, এত কম বয়সে? হ্যাঁ হ্যাঁ, মানে এইটা বোঝা গেছিল যে অন্য কিছু আছে।
গান বাজনার মধ্যে। তো তারপরে যথারীতি যেরকম সাধারণ মানুষের ছেলেবেলাটা হয়, খেলাধুলো থেকে আরম্ভ করে নানাদিকে পড়াশুনো এইভাবে কেটে গেছে। তারপরে যখন ঠিক করলাম, সাব্যস্ত করলাম যে তবলা বাজাবো। এটা কোন সময়? এইটা মোহাম্মদ আলী পার্কে একটা প্রোগ্রাম হয়েছিল, সর্বভারতীয় সঙ্গীত সমাজ তখন হতো। তো সর্বভারতীয় সঙ্গীত সমাজের যে প্রোগ্রামেতে সেদিনকে রাতে হোল নাইটে শান্তাপ্রসাদজি আর আমার বাবা বাজিয়েছিলেন ভীমসেনজির সঙ্গে, আর শান্তাপ্রসাদজির তবলা ছিল। এই দুটো তবলা শুনে ভগবান মানে হঠাৎ করেই কিরকম একটা স্পার্ক একটা হলো, কীরকম যে তবলাটা তো দারুণ বাজছে, তবলা এরকম বাজাতে হবে। এবং হলো কি যে তারপরে কিন্তু বিসমিল্লাহ খাঁ সাহেব এবং আরও একটা আইটেম ছিল। কিন্তু আমি তখন রাত্রি 3টে বাজে আমি বাবাকে বললাম যে আমি বাড়ি যেতে চাই। তো ওই বয়সে তখন তো আর একা একা বাড়ি যাওয়ার ব্যাপার নেই। তো বাবার এক ছাত্র ছিল ননী কাকা বলে, আমরা কাকা বলতাম। তো ননী কাকা আমাকে বাড়িতে দিয়ে এলেন মোহাম্মদ আলী পার্ক থেকে। তখন এত রাস্তায় ভিড়ভাড় নেই, বেশি সময় লাগে না, আর রাত্রিবেলা অল টাইম ট্যাক্সি পাওয়া যায়। তো ট্যাক্সিতে আমাকে বাড়িতে দিয়ে এলেন এবং আমি বাড়িতে ঢুকে রাত্রি 3টের সময় প্রথম আমি তবলা নিয়ে বসেছি। রাত্রি 3টের সময়? হ্যাঁ, বসেছি তবলা নিয়ে। মা বললো, কেউ তুই ওপরে আসবি না? আমি যাচ্ছি বলে আমি নিচের ঘরে তবলা নিয়ে বসেছি, একতলায় বসেছি। আর ওই যে শুনে এসেছিলাম না, সেই কানে ওই আওয়াজটা নিয়ে বসেছি আর বাজিয়ে মেলাবার চেষ্টা করছি যে আমি কতটা দূরে আছি ওই আওয়াজের থেকেই আর কি, মানে আমার হাতে আর কতটা বাকি, এরকম একটা তবলা নিয়ে বসেছি নেশার মতো। তারপরে আস্তে 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 রেয়াজ আমার শুরু হয়ে যায়। তারপরে বাবা আমাকে প্রশ্ন করেন যে তুমি কি ঠিক করলে? মা কমপ্লেন করেছিলেন যে পড়াশোনাটা অনেক কম করছি, তবলাটাই বেশি বাজাচ্ছি এইসব। আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে তবলা বাজাবো, এটাই সাব্যস্ত করলাম এবং আমার ভালো লাগছে, আমি রেয়াজ করব। তো সেই থেকে রেয়াজ আমার শুরু। বাবা অবশ্য আমাকে একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে দেখো, একটা কথা তোমায় বলে দিই, যতদিন আমি আছি ততদিন তোমাকে এবেলা দুটো রুটি আমি জুটিয়ে দেবো। যদি নাম হয় তাহলে হয়তো সব কিছুই তোমার থাকবে হাতের মুঠোয়, কিন্তু যদি না হয় তাহলে হয়তো কিছুই থাকবে না। নাম কার হয় আর হয় না এটা বলা খুব মুশকিল। এইটা কিন্তু তুমি ভেবে তবলাকে প্রফেশন হিসেবে বলো বা যাই বলো, তুমি শুরু করতে পারো। তো তখন আমি বলেছিলাম যে দেখো, নাম হলে কি হবে, নাম কাকে বলে, নাম কি করে করতে হয়, আমি কিছুই জানি না। নামের মাহাত্ম্য আমি কিছু বুঝি না। আমার মাথায় এখন যেটা ঘুরছে সেটা হচ্ছে, আমি যে তবলা শুনলাম ওই রকম তবলা আমার বাজাতে হবে, এইটা আমার একটা জেদ বলতে পারো। তার পরিপ্রেক্ষিতে কি হবে না হবে সেটা আমি জানি না, এটা পরে দেখা যাবে। তো আমরা ঠিক আছে, তুমি শুরু তো করো। তো এই আমার রেয়াজ শুরু হলো, সিরিয়াস রেয়াজ। এই সিরিয়াস রেয়াজ করতে 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 বহুদিন পর্যন্ত শুধু বাজিয়েছি, ঘুরেছি, বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা করেছি, দিনের পর দিন একসঙ্গে থেকেছি। আমজাদ আলী খাঁ সাহেব, ইমরাত খাঁ সাহেব, বিলাত খাঁ সাহেব, রবিশঙ্করজি, এদের প্রত্যেকের সঙ্গে যে আমি শুধু বাজিয়েছি তা নয়, আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি প্রত্যেকের সঙ্গে না যাকে বলে ঘর করা। মানে আমি যখন আমজাদ আলী খাঁ সাহেবের সঙ্গে বাজিয়েছি তখন আমি প্রোগ্রাম যেখানে যেখানে যেতাম সেখানে হোটেলে তো একসঙ্গে থাকতামই, আলাদা আলাদা ঘর, একসঙ্গে থাকতাম একই হোটেলে। আর দিল্লিতে তখন প্রায়শই যেতাম, একটা প্রোগ্রাম হয়তো 2 দিন বাদে আছে, আমি 2 দিন আগেই ট্রেনে চলে যেতাম। আর থাকবারও ওখানে বন্দোবস্ত হয় খাঁ সাহেব করে দিতেন, বা আমার পরে আমার জানাশোনা 2-1 জন থাকতাম। অটোমেটিক্যালি ওই 2 দিন আগে যে গেলাম, ওই 2 দিন রোজই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওনার বাড়িতে চলে যেতাম। আর ওই সকাল থেকে রেয়াজ হতো, কথাবার্তা হতো নানান রকম। তো এইভাবে আমি দিবারাত্র প্রত্যেকের সঙ্গেই এইটা আমার ছিল, আমি ঘর করেছি, যার জন্য আমি বলি সকাল থেকে ওঠা বসা এবং বিকেল পর্যন্ত, আমরা 1 ঘন্টা নয়,
সেই যে সকালে যেতাম না, বিকেলবেলা কখনো 5টায় এসেছি, কখনো রাত্রি 10টায় এসেছি, দুবেলাই ওখানে খেয়েছি, ওখানেই পড়ে থেকেছি। ইমরাত খাঁচার বাড়িতেও তাও সকালবেলা 9টার সময় যেতাম আমি, আর কখনো রাত্রি 8টায় এসেছি, 7টায় এসেছি, সারাদিন ওইখানেই খেয়েছি, ওখানেই রেয়াজ করেছি। কি নিয়ে কথাবার্তা হতো আপনাদের মধ্যে? এই কখন কেমন করে বাজাতে হবে, কি বৃত্তান্ত, এটাও তো আছেই টেকনিক্যাল। তারপরে মিউজিক কি, রাগ কি, এই কি হবে, মুড কাকে বলে, ইত্যাদিতে। বেটা এরকম করে যদি তুমি বাজাও, देखो ये एक रोमांटिक राग है और इसमें ये सब सिचुएशन होता है कि एक रोमांटिसिज्म का जो जैसे ऐसे सिचुएशन होता है, तो उसमें अगर तुम कुछ जोर से बजाओ या कुछ ऐसा धमाके के साथ तुम बजाओ तो रोमांटिसिज्म में सूट नहीं करता। तो इसलिए उसको सोचना इस तरह এরকম ধরনের সমস্ত এই ধরনের আলোচনা হতো। তারপরে কোন ঘরে কি বাজনা, কেমন করে ওস্তাদ কি বাজাতেন, সেই বাজনার পরিপ্রেক্ষিতে কীরকম কমেন্টস হতো, সেই কমেন্টসগুলো অনেক মানে ইন্সপায়ার করেছে। যেমন বেনারসে শুনেছি রাজেনের বাবা রাজেন মিশ্রা আমাকে খুব ভালোবাসতেন, হনুমানজি মিশ্র। তো উনি আমাকে বলছেন যে বেটা विश्वनाथ जी जब दिन लगाते थे तो 1000 वो झाड़बत्ती जो है बुझ जाता था। সেই দিন উনি নাকি সিদ্ধি করেছিলেন। সেই দিন এমন লাগতো রাজ দরবারে যে 1000টা মোমবাতি ঝাড় নিভে যেত। এত ভাইব্রেশন। তো এই যে সমস্ত তখনকার শুনেছি, এগুলো কখনো সত্যি মিথ্যে আমি জাহির করিনি, বিশ্বাস করেছি এবং চিন্তা করেছি তাহলে কত কত মানে কত পাওয়ারফুল দিন একটা হতে পারে, কি হতে পারে, এইসব ধরনের ভেতরে আর কি একটা হতো। তো সেই সব চিন্তা থেকেই আস্তে 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 সঙ্গীতকে দেখতে শিখলাম একদম অন্য রকম। ব্যাপারটা হচ্ছে সঙ্গীত কিন্তু দু রকমের হয়, একটা নওচর আর একটা স্থলচর। নওচরের সঙ্গীত যখন তুমি অনুভব করতে পারবে তখন সে আনন্দটা কিন্তু একদম স্বর্গীয় আনন্দ হবে। কারণ বলি, আসল যে মিউজিক, আসল মিউজিকটা কোথায়? আসল মিউজিকটা কিন্তু নিস্তব্ধতায়। আমাদের হাতে তবলার আওয়াজ হয় ঠিক কথা, গান গাইলে গলা দিয়ে আওয়াজ বেরোয়, সে তার স্বরতে ইনস্ট্রুমেন্ট থেকে আওয়াজ বেরোয়, কিন্তু ইনফ্যাক্ট হাওয়াতে শূন্যে সবসময় কিছু না কিছু আওয়াজ কিন্তু চলছে। সেটাই কিন্তু আসল প্রকৃত মিউজিক। যার জন্যে খুব সহজ উদাহরণ যেটা হচ্ছে, অনেকে শান্তি পেতে গেলে বা স্বর্গীয় আনন্দ পেতে গেলে পাহাড় পর্বতে গিয়ে একা বসে। কেন বসে? পাহাড়ে দেখবার মতো গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, শুনছ কি? নিস্তব্ধতা। সেই যে নিস্তব্ধতাই কিন্তু তাকে আনন্দ দিচ্ছে। তাহলে নিস্তব্ধতাকে একটা মিউজিক বা নিস্তব্ধটাকে একটা শান্তির একটা সাউন্ড, যাকে ব্রহ্ম বলছো, সেটা বোধহয় কোথায় গিয়ে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। নিস্তব্ধতা, ওটাই বোধহয় ব্রহ্ম। ব্রহ্ম মানেই যে একটা বড় রকম আওয়াজ, তা নয়। ব্রহ্মানন্দ কাকে বলে? যখন মানুষ বিদিক শূন্য হয়ে যায়, যে মুহূর্তে তুমি একদম শূন্য, এত আনন্দ, হঠাৎ করে তুমি একটা এমন আনন্দ পেলে যখন চোখ বুজে আহা বললে, এই যে আহা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের যে আহা, ওইটা কিন্তু ব্রহ্মানন্দ। তাহলে ব্রহ্মানন্দ তার মানে দাঁড়াচ্ছে যে ব্রহ্মানন্দ কিন্তু নিস্তব্ধতাতেই পাওয়া যায়। তো অটোমেটিক্যালি নওচরের গান মানে না। তাহলে হাওয়াতে শূন্যে যে সমস্ত মিউজিক, সঙ্গীত চলছে, ভগবানের হতে পারে, বড় গুণী মানুষদের হতে পারে, হোয়াট এভার
হুএভার হ্যাজ মেড, কিন্তু মিউজিক কিন্তু অলওয়েজ রান করছে শূন্যে। এইটাকে যদি কেউ অনুভব করতে পারে, এইটাকে যদি কেউ ধরতে পারে, তখন সে নাউচার মিউজিক প্রডিউস করতে পারবে, তখন সে আনন্দে যেতে পারবে। তখন কিন্তু তার আর মিডিয়ার দরকার হবে না, তখন তার প্রচারের দরকার হবে না, মার্কেটিংয়ের দরকার হবে না, তখন সে নিজের আনন্দে থাকতে পারবে। আর মিউজিক সেই রাস্তাটাতে নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছতে পারে, ওইখানে এই কারণেই বোধহয় সাধনা বলে। এটাই সাধনা, আর একেই বলে ভগবান পাওয়া। একেই বলে ভগবান পাওয়া। ভগবান পাওয়া মানে এই নয় যে সবসময় তুমি বাজালে সিদ্ধি লাভ করলে তোমার সামনে এসে কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে যাবেন, তা নয়। তুমি যতক্ষণ না পর্যন্ত মিউজিকের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারছো, বিলীন করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি সে আনন্দ পাচ্ছ না। সেটাই মিউজিক, সেটাই নওচা স্বর্গীয় মিউজিক। ভগবান যখন সৃষ্টি করেছেন মিউজিক, তখন কি রাগরাগিনী ছিল? ছিল না। তখন কি ঝাঁপতাল রূপক ছিল? ছিল না। ভগবান বিষ্ণুই বলো আর গণেশজি বলো পাখওয়াজের দেবতা, কিন্তু গণেশজি কি কখনো ধামার বাজিয়েছেন? ধামার তখন ছিল না। বিষ্ণুজি কখনোই রাগ টরি গাননি, সেগুলো পরে মুনি ঋষিরা সেগুলো বানিয়েছেন। ঠিক আছে, তাহলে ভগবান যে গান বাজনা করতো সে গান বাজনা কি? সেটা কি শুধুই ভজন? না না, সেটা শুধুই মন্দিরে তখনকার দিনে ভজন যেটা হতো, মন্দিরে মন্ত্র পাঠ হতো, সেটাই না। তখন প্রশ্ন ওঠে যে তাহলে এটা কি? তাহলে ঠিক যেমন ভগবানকে দেখা যায় না অত সহজে, তখন ভগবানের সঙ্গীতটাও কিন্তু এত সহজে শোনা যায় না, আনটিল আনলেস তুমি নিজেকে বিলীন করে সঙ্গীতের প্রতি নিজেকে সমর্পণ করে সেই জায়গাতে পৌঁছতে চাও বা দেখতে চাও, ততক্ষণ পর্যন্ত তুমি পাচ্ছ না। আমি যখন মিউজিক শুনি, আমি কোনো সময় তো শ্রোতা হিসেবেও কোনো একটা এমন প্লেনে নিয়ে যায় মিউজিক আমাদের, যে মনে হয় একটা পয়েন্টের জন্য কি যেন একটা আলাদা হলো, মানে হঠাৎ করে আমি নিজেই বোধহয় নিজে কি আছি এখানে, না এটা কি সত্যি? এটা সত্যি তো বটেই। এটার মধ্যে একটা জাগো, প্রথম তুমি যদি চিন্তা করো যে কোটি 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 মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সবাইকেই কি সঙ্গীতের অনুভূতি ভগবান দিয়েছেন? যদি তুমি ভগবান মানো, যদি তুমি সায়েন্সও মানো, তাহলেও সবাই মিউজিকের অনুভূতি সবার নেই, সবাই পছন্দ করে এমন নয়। তার ওপরে আবার তোমাকে আমাকে একটু এক্সট্রা আশীর্বাদ করেছেন যে আমরা সঙ্গীতটাকে শুধু ভালোবাসি না, সঙ্গীত একটু বুঝতে শিখেছি, অনুভব করতে পারি। বুঝতে মানে বলতে চাইছি যেটা অনুভব করতে পারি, যে কোথায় সঙ্গীতের ভালো, কোথায় মন্দ, কোনটা হলে একটু ভালো হয়, কোনটা আমার শুনতে ভালো লাগে, কেনই বা ভালো লাগে। এখানে মধ্যমের ছোঁয়া আছে বলেই ভালো লাগে, ওখানে পঞ্চমের ছোঁয়া আছে বলে ভালো লাগে। তো এই যে এটা ভগবান আমাদের আশীর্বাদ করেছেন, এটা তো অনেক বড় পাওয়া, বিরাট পাওয়া, বিরাট অনেক বড় পাওয়া। মানে পৃথিবীতে যত রকম আনন্দ আছে তার মধ্যে যার কাছে এই আনন্দ নেই তার একটা অফ, একটা কম। ঠিক, আমি এরকম মানুষ দেখি, তাই না? হ্যাঁ। আর তাহলে আমাদের একটা বেশি, আর সেটা আমাদের একটা আশীর্বাদ। সুতরাং যে কোনো, যার জন্য আমি কতগুলো কথা ছাত্রদেরও অনেক সময় বলি যে ফাইন আর্টস ইজ নট ফর স্টুপিড পিপল, আর ফাইন আর্টস হ্যাজ টু বি for those who are from the inside very divine. এছাড়া ফাইন আর্টসকে কেউ ভালোবাসতে পারে না। যতই তুমি ফাইন আর্টস নিয়ে ব্যবসা করো, অ্যাভারেজ ব্যবসা দেখে ফাইন আর্টসে আসে না, খুব কম সংখ্যক, সেটা খুব কম, কম।
ফাইন আর্টসে সেই আসে যে ভালোবাসে। ক্যামেরার ম্যানও কিন্তু তাই, কেউ ছবিকে ভালোবাসে, ছবি তুলতে ভালোবাসতো, তাই আস্তে 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 তারপরে সেটাকে নিয়ে গিয়ে হয়তো সে ক্যামেরাম্যান হয়েছে আর কি, পড়াশুনো করে পাস করে এ করে থাকো। তো অটোমেটিক্যালি ফাইন আর্টস তো সব থেকে প্রথম কথা, ফাইন আর্টসের ভালোবাসা। ভালো যদি না বাঁচতে পারলে গান বাজনাও হবে না, কোনো ফাইন আর্টস খেলাধুলো কিছুই হবে না। ভালোবাসতে হয়, ভালোবেসে করতে হয়। সুতরাং শোনার যে ভালোবাসা ভগবান আমাকে দিয়েছে, সেটাও আমাদের একটা এক্সট্রা পাওয়া। আর সেই জন্যেই যে তুমি বললে যে কোথায় যেন কোন জায়গাটা যেন আমার ভালো লাগছে, সেটা কি? সেটা হচ্ছে এই ঠাকুরের আশীর্বাদ। সত্যি কোনো কোনো সময় মনে হয় যে আমি না বুঝতে পারলাম না কি ফিল করলাম একটা কোনো মিউজিক শুনে, বাট সেই ফিলিংটা বোধ হয় আমি এখন তো আর বুঝতেও চাই না। মিউজিক দেখো খুব কঠিন জিনিস একদিক থেকে বলতে গেলে। কারণ এই যে নওচারের গান বাজনা বললাম, ভগবানকে খুশি করা, ভগবানকে তো 16 আনা না দিলে খুশি হন না, তাই না? এই নৌকবিলাসে কথায় আছে না, কৃষ্ণ যে রাধাজি যখন পার হচ্ছেন নদী, তখন কৃষ্ণ ভগবান উনি মাঝি সেজে নৌকো নিয়ে পারে রেডি। তো উনি তো চিনতে পারেননি প্রথমে, তখন দরাদরি হতে শুরু করলো। তো রাধারানী তখন বললেন যে না, আমি এত তো দিতে পারবো না, আমি 50 পয়সা দিতে পারি। তখন মাঝি বলল যে না, আমি 50 যাব না, আমার 1 টাকাই পুরো চাই। বলছে না, আমি 70-75 দিতে পারি, যে আমার কাছে বলো, আমি 1 টাকাই চাই। আলটিমেটলি সেই 16 আনা 1 টাকাই দিতে হয়েছে। তখন উনি পার করেছেন। বলার উদ্দেশ্য এবং এই যে গল্প বা যাই বলো, এর উদ্দেশ্য হচ্ছে, এই যে ভগবানকে পেতে গেলে 16 আনা দিতে হয়। 16 আনা না দিলে ওনাকে পাওয়া যায় না, ওনার সংস্পর্শে আসা যায় না। সঙ্গীতের 22 কলার মধ্যে 16 কলা হচ্ছে শ্রেষ্ঠ কলা, ঠিক আছে? তো এই 16 কলার মধ্যে সাধারণত 7-8 কলা 9 কলা পর্যন্ত সাধারণ প্রত্যেক মানুষেরই থাকে। খাওয়া দাওয়া চলাফেরা সবই তো একটা কলার মধ্যে পড়ে। 9 থেকে মোটামুটিভাবে একটু এক্সট্রাঅর্ডিনারির দিকে যেতে থাকে। তো মোটামুটি 10, 11, 12 পর্যন্ত মুনি ঋষি কবি সাহিত্যিক এই করতে করতে গিয়ে 16 কলা যার মধ্যে থাকে সেই সঙ্গীতজ্ঞ হতে পারে। এটা আমার কথা না, এটা কিন্তু লেখা আছে বইতে। কারণ কি, যে সঙ্গীতজ্ঞ হতে গেলে তাকে সাধক হতে হয়, তাকে কবি হতে হয়, হ্যাঁ, তাকে ভক্তিরসে ডুবে যেতে হয়, তার মধ্যে অনেকগুলো গুণ থাকতে হয়, 16 রকম গুণ তার মধ্যে থাকে, তবে গিয়ে সে সঙ্গীতজ্ঞ হয়। ভগবান তবে তাকে আশীর্বাদ করেন। এবং এই 16টা গুণ কিন্তু ভগবান পরাগ করে নেয়। তার মধ্যে তোমার স্যাক্রিফাইস থেকে আরম্ভ করে সব কিছু আছে। ভগবান দেখে নেন যে কতটা স্যাক্রিফাইস তুমি করতে পারো, কত কষ্ট তুমি করতে পারো, কতটা তুমি ছাড়তে প্রস্তুত, তখন উনি তোমাকে আশীর্বাদ করেন। আর কমপ্লিট সারেন্ডার, আপনি যেটা বললেন যে পুরোটা দিয়ে দেওয়া, হ্যাঁ, পুরোটা দিয়ে দিতে হবে, তখন উনি তোমাকে আশীর্বাদ করেন যে যাও, তুমি একটু গান বাজনা করতে পারবে। তো এতটাই কঠিন ব্যাপার। তো এই সব যে উপলব্ধি না আমার কবে এসছে ডেট বলতে পারবো না, কিন্তু ওই পুরোটা তো জার্নি, ওই পুরো জার্নি থেকে আস্তে 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 আস্তে। তবে এর সঙ্গে অবভিয়াসলি যেটা বললাম যে বাড়ির অ্যাটমসফিয়ার, আমার মাও ভক্ত ছিলেন, ঠাকুর বিশ্বাসী ছিলেন, বাবাও ছিলেন, তাই আমার স্ত্রী আমার বিয়ের পরে তারাও খুব ভক্ত, আমার কন্যাও খুব ভক্ত। তো বাড়ির মধ্যে একটা এই যে ডিভোশনাল একটা অ্যাটমসফিয়ার, এইটা সবসময় বিরাজ করছে গোপালের আশীর্বাদে। বাড়িতে আমার গোপাল রয়েছে। তো ওই সব শুদ্ধ মিলিয়ে আস্তে 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 জায়গাটা গিয়ে এখানে দাঁড়িয়েছে। তো এখন গান বাজনা আমার কাছে কিন্তু গান বাজনাটা সেই গান বাজনা করতে চাই, মন চায়, চেষ্টা করি যে গান বাজনা করলে আনন্দ পাবো আমি। কারণ আমি জানি যে আমি যখন আনন্দ পাবো আমার শ্রোতাও পাবে। আমার বাবা একটা কথা বলতেন, কেমন বাজাচ্ছি কাউকে জিজ্ঞেস করবি না,
নিজেকে জিজ্ঞেস করবি, ঠিক তোর নিজের বাজনা যতটা তোর ভালো লাগে মানুষের ঠিক ততটাই ভালো লেগেছে, ওটাই সত্য। হয়তো কোনো মানুষ তোকে সামনে এসে খুশি করার জন্য অনেক কথা বলছে, আপনি ভগবানের মতো বাজান, আপনি অনেক, কিন্তু সেটা সত্যি নয়। সত্যি কোনটা, যতটা তোর নিজের বাজনা ভালো লাগে ও তাদেরও কিন্তু ততটাই ভালো লাগে, তার বেশিও লাগে না কমও লাগে না। তো যে কোনো কাজ করবার এক সময় বা করবার পর যদি নিজেকে প্রশ্ন করা যায় আমি কেমন করলাম, তখন বেস্ট উত্তর পাওয়া যায়। এবং সেখানেও একটা ব্যাপার আছে, সেখানে অনেস্ট হতে হবে নিজের প্রতি, হ্যাঁ, যে নিজেকে প্রশ্ন করছি, না না খুবই ভালো বাজিয়েছি, এটা তো বললে হবে না, অনেস্টিটা তো ভেতরে তো থাকতেই হবে। সেটাও ঘটনা হচ্ছে, দেখো ভালো নিয়ে চিন্তা করার বিশেষ দরকার নেই, ভালোটা ভালো, সবসময় ভালো, ওটাই চিন্তা করা দরকার। আর ভালো তো কোনো শেষও নেই বোধ হয়। না, শেষও নেই। চিন্তা করতে হয় খারাপটাকে নিয়ে, চিন্তা করতে হয় ফেলিওর, কোথায় হলাম সেটা নিয়ে চিন্তা করতে হয়, ওই জায়গাটা নিয়ে যে জায়গাটা পাচ্ছি না, যে জায়গাটা করতে পারিনি, যে জায়গাটা অভাব আছে, সেইটা ধরতে পারলে, অভাব যদি তুমি ধরতে না পারো, ডিফেক্ট যদি তুমি ধরতে না পারো, তো তুমি কোনোদিনই ওটা রিপেয়ার করতে পারবে না। ভালোটা নিয়ে তোমার চিন্তা করার দরকার কি আছে? আপনার হয়েছে এরকম কোনো সময় এসে যে আমার এই জিনিসটা প্রচুর হয়েছে, যার জন্য আমি নিজের বাজনা নিজে বিশেষ শুনি না। আমি এই সবাই জানে, আমার ছাত্ররা এখনো, হ্যাঁ, আমার নিজের বাজনা শুনে বিশেষ আমার নিজের ভালো লাগে না। তার কারণ আছে, তার কারণ আমি খুঁজে দেখেছি। কারণ হচ্ছে কি, কালকে আমি যা বাজিয়েছি না, আজকে ঠাকুরের কৃপায় তার থেকে একটু বেটার বুঝতে এবং চিন্তা করতে পারছি। অটোমেটিক্যালি কালকের বাজনাটা আমার কাছে ব্যাকওয়ার্ড হয়ে যায়। আর কালকের বাজনাটা যখনই আমি শুনি, তখনই আমার এই এখনকার যে এগিয়ে এলাম, সেই তার উপরে দাঁড়িয়ে সমস্ত খুঁতগুলো ধরা পড়ে যায়। তখনই মনে হয় যে কী বাজিয়েছি, এগুলো তো এরকম বাজালে ভালো হতো, দূর বন্ধ কর। এই আপনি বেহালা উৎসবে যে গেছিলাম আমরা শুনতে, সেখানে আপনি বললেন ত্রিতালটা এই একটু আধটু শিখেছি, চেষ্টা করছি বাজানোর। এটার কি মানে, এটা কি আমি বুঝে সেদিনই ভেবেছিলাম। তো বললাম, মিউজিকটা একটা এমন ব্যাপার না যে তুমি যত করবে ততই যেন মনে হয় যে আরও অনেক বাকি। কেননা মিউজিক সাবজেক্টটাই একটা এত বড় সাবজেক্ট, যেটা যত তুমি করবে তত তার এর শেষ নেই। এই জন্যই বলে এর শেষ নেই। আজকে মনে করো খুব সহজভাবে এভাবে যদি চিন্তা করা যায়, সারেগামা পাদানিসা আর সানিজাপা মাগারেসা, এই তো সারেগামা পাদানিসা, এই কটা নোট, কত লক্ষ হাজার গান, কত রকম, কত ভাষায় তৈরি হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হয়তো কয়েক হাজার গান তৈরি হচ্ছে, কয়েক হাজার লক্ষ গান তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা কি? নোট কিন্তু ওইটাই, একটাও বাড়েনি কমেনি। সত্যি এটা কি ম্যাজিক্যাল বিষয়টা? তো আমাদের তবলাতেও মনে করো 10 থেকে 11টা বোল, ওই ধা তা তেটে ঘেনে নাগে, অথচ ঘরানার পর ঘরানা, বোলের পর বোল, তেহাইয়ের পর তেহাই, এত হাজার হাজার সমস্ত ওস্তাদরা করে গেছে, আমি করছি, আরও হচ্ছে, আমার পরে কেউ করবে। এই কেমন ব্যাপার! কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, এমন নয় যে রিপিটেশন হচ্ছে। কি ম্যাজিক্যাল বিষয়, কি ম্যাজিক্যাল বিষয়! মানে এটা এইভাবে ভাবলে অনেক সময় কি মাথা খারাপ হয়ে যায়। সত্যি তাই। মানে সারা পৃথিবীতে এই ওই যে প্রত্যেক মুহূর্তে যে এত সুর তৈরি হয়, এত কিছু তৈরি হচ্ছে। সঙ্গীত আমার মনে হয়, তো আমি সবসময় বলি সঙ্গীত হলো এমন একটা ম্যাজিক যেটা পৃথিবীতে প্রতি মুহূর্তে ঘটে চলছে, আর আমরা উইটনেস করছি। একদম, এর চেয়ে বড় ম্যাজিক না, এত লাইভ, মানে চোখের সামনে দেখা এত মিরাকেল কিছু নেই। না, সত্যি নেই, সত্যিই নেই। মানে তুমি একটা ডাহা খুনি আমার জীবনে হয়েছে, বাজনা শুনতে বসে সে শিশুদের মতো বসে, হাওয়া বাবার মতো বসে শুনছে। শোনার পর আমাকে বলছে, গুরু তুমি তো ভগবান। কিন্তু বেসিক্যালি ও একটা কালপিট, ক্রিমিনাল। তাকেও ওইখানে কানেক্ট করেছে। আপনার বেনারসের দিনগুলো সম্পর্কে একটুখানি জানতে চাইব। বেনারসের দিনগুলো কিরম, মানে বেনারসে না আমি খুব লম্বা কখনো থাকিনি। আচ্ছা।
আমি গুরুর কাছে গেছি, এসছি, 7 দিন থেকেছি, 1 মাস ম্যাক্সিমাম। আর বেশিরভাগই আমার গুরুর সঙ্গে তখনকার সময় একটা ঠাকুরের আশীর্বাদ ছিল, সব জায়গায় যোগাযোগ হতো। অর্থাৎ আমি আহমেদাবাদ বাজাতে গেলাম, গুরুজিও গেছেন, তো অটোমেটিক্যালি আমরা এক জায়গায় থাকতাম। দিল্লিতে আমি গেছি, গুরুজি গেছেন, বহুবার হয়েছে। কলকাতাতে তো উনি আসা যাওয়া করতেনই। আর আমাকে এত উনি ভালোবাসতেন, পরের দিকে প্রায়শই উনি কলকাতায় প্রোগ্রাম না থাকলেও, অনেকে জানে না, কিন্তু প্রোগ্রাম না থাকলেও উনি ট্রেনের টিকিট কেটে চলে আসতেন, লালাজির বাড়িতে উনি থাকতেন। আর ওখানে আমার সঙ্গে মানে কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো। আর ওনার মার্কেটিং আর শপিংয়ের খুব শখ ছিল, তো এই সব হতো। তো অটোমেটিক্যালি আমি এইভাবে তালিম পেয়েছি। বেনারসে লম্বা থাকার মানে আমার বাবা বিরোধিতা করেছিলেন। আচ্ছা, প্রথম যখন আমি বলি যে আমি বেনারসে গিয়ে থাকি, কারণ বলেছিল আমার বাবা যে বেনারস একটা এমন একটা জায়গা যেখানে যে কোনো মুহূর্তেই পা পিছলে যেতে পারে। কেননা বাবা বিশ্বনাথের নগরী, ওখানে প্রলোভন অনেক, বিশেষ করে নেশা ভাঙের প্রলোভন প্রচুর, যেখানে মানুষের পা পিছলে যায়। সুতরাং ওখানে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থেকেই করো, হলে সবই হবে। যার জন্যে আমার একদিক থেকে ভালোই হয়েছে, কারণ একবার আহমেদাবাদে সপ্তাহের প্রোগ্রামের পর সাধারণত রুটিনটা এরকম ছিল যে প্রোগ্রাম হয়ে গেলে গুরুজি প্রথম দিন থেকে যেতেন, আর সব প্রোগ্রাম উনি শুনতেন সামনে বসে, আর আমরা তো হলে থাকতাম। তো প্রোগ্রাম হয়ে গেলে গুরুজি জন্য আলাদা গাড়ি থাকতো, নন্দন মেহতা ওনাকে বাড়ি পৌঁছে দিতেন। নন্দন মেহতারই বাড়িতে পেছনের দিকে একটা জায়গা ছিল, সেখানে ওনার জন্য আলাদা ঘর, অ্যাটাচ বাথ নন্দন মেহতা করেছিলেন। এখনও আছে, সে বাড়ি বিক্রি হয়ে গেছে এখন। তো এবার ওই ঘরে রাত্রিবেলা গিয়ে উনি জামা কাপড় ছেড়ে খাটের ওপরে বসতেন। আর এই রাত্রিবেলাতে ওনার ঘরে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে লোকজন কথাবার্তা বলে টলে আমরা গিয়ে ওই ঘরে ঢুকতাম। আর ওই ঘরে কিন্তু রাত্রিবেলা ওই রাজেন সাজেন, আমি আর নন্দন ভাই, এছাড়া আর কোনো ব্যক্তির ওখানে পারমিশন ছিল না ঢুকবার। আর এই বসে গুরুজির সঙ্গে নানাধি কথাবার্তা আমাদের ওখানে হতো। তো রাজেন ভাই একবার, সেদিনকে আমার তবলা লহরা হয়েছে, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। তো গুরুজিকে প্রশ্ন করেছে যে, উনি তো মামা ওদের সম্পর্কে, যে মামাজি আপনার বাড়িতে 12 বছর 14 বছর করে এক একজন ছাত্র থেকেছেন, তারাও ভালো বাজায় তবলা, সব ঠিকই আছে, কিন্তু কুমার ভাই তো সেরকমভাবে কখনো 10-12 বছর ধরে থাকেননি, অথচ কুমার ভাইয়ের বাজনার মধ্যে আপনার ছাপ বেশি পাই, বেনারস ঘরের ছাপ বেশি পাই, এর কারণ কি? তখন গুরুজি ওই নন্দন ভাই ওদের সব বলছেন আর কি। আমি বসেছিলাম, বলছে দেখো তোমরা তো গল্প শুনেছো, একলব্য অর্জুন এসব গল্প তোমরা শুনেছো, তো কুমার হচ্ছে আমার একলব্য। মানে ওর ধ্যান জ্ঞানটা এত বেশি ডিপ যে ও কলকাতাতে বসে রেয়াজ করেছে বটে, কিন্তু প্র্যাকটিক্যালি ও ছিল বেনারসে বসে। এতটা ডিপলি ও আমাকে চিন্তা করেছে বা ঘরানা নিয়ে চিন্তা করেছে, যার জন্য ওর বাজনার মধ্যে সেই ব্যাপারটা ফুটে আসছে। আর যারা আমাকে সবসময় কাছে পেয়েছে তারা হয়তো সেই ব্যাপারটা বুঝতে পারেনি, যেহেতু তারা অনেক সহজে সামনে দেখে ফেলছে, সেইটা হয়তো একটা কারণ হতে পারে। কিন্তু যেহেতু ও পেতো না আমাকে, সবসময় দূরে থাকতাম, সেই জন্য আমাকেও ধ্যান লাগিয়ে আমাকেও কাছে টানতো, এবং সেটাই ওর একটা আশীর্বাদ হয়েছে। ও নিজেও জানে না বা আমিও জানি না যে সাবকনশিয়াস মাইন্ডে আমাদের সবসময় তালিম চলে গেছে। এটা কিন্তু একটা মানে বিরাট বড় ফিলোসফি, যে একটা এত মানে যেই কারণে আমরা ঈশ্বরকে প্রার্থনা করে কিছু একটা করি, তো গুরু তো ঈশ্বরের সমানই, মানে তাকে ওই ওই মন থেকে চাইলে সে নিশ্চয়ই তার মানে আমার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে। তো এইসব হচ্ছে ব্যাপার। কিছু কিছু জিনিস মানুষের তো ডিফার করে নিজেদের ওপর। যেমন এই যে হামেশাই শুনি সঙ্গীতের প্রচার হচ্ছে,
সঙ্গীতে প্রচার করার জন্যে কাজ করা হচ্ছে, অমুক বাজাচ্ছে, আমি খুব একটা এটা বিশ্বাস করি না। অবিশ্বাসও করি না বটে, কিন্তু বিশ্বাস খুব একটা আমি করি না। মাঝামাঝি একটা জায়গায় ঠিক আছে, হনে দো মোর গোছের, জানে ভিদো আর গোছের আর কি। তার কারণ হচ্ছে একটা, যে আমি বিশ্বাস যেটা করি সেটা হচ্ছে, যে জিনিস ভগবানের সৃষ্টি, তার তুমি আমি কে প্রচার করার? ওনার থেকে ভালো প্রচার কি তুমি আমি করতে পারি না। দরকার আছে করার। তুমি বলো তো, বিশ্বে এমন একটা দেশ বলো তো যে ভারতীয় সঙ্গীত জানে না, মানে আছে, ভারতীয় সঙ্গীত বলে একটা সঙ্গীত আছে, জানে না? নেই, হতে পারে না। তা তুমি কিসের প্রচার করো? তবলার প্রচার করছো, রাগরাগিনীর প্রচার করছো? সেটা যারা জানবার ইচ্ছে আছে তারা নিজেরা খুঁজে নেবে, তোমার কাছে এসে যাবে, তুমি তাকে শিখিও, তাতে যতটুকু প্রচার হয়। কিন্তু এর থেকে বেশি প্রচার তোমার করার ক্ষমতাও নেই, তুমি করতে চেও না। ওই জন্য আমি এই প্রচার আমি খুব একটা নিয়ে মাথা ঘামাই না। আমি মনে করি যেটা, যে আমার বাজানোটা আমার কাজ, উইথ ফুল অনেস্টি, তাতে প্রচার অটোমেটিক্যালি হবে। আর সঙ্গীত যখন হাওয়ায় ঘোরে, তাহলে আজকে আমি এখানে যা বাজাবো তা হাওয়ায় পৌঁছে যাবে দেশ বিদেশ। যারা ভালোবাসে সঙ্গীতকে, ধরতে চায়, শুনতে চায়, ও তাদের কাছে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। ঘরে বসে বাজালেও চলে যাবে। এই জন্য আমার কোনোদিনই প্রোগ্রাম নিয়েও চিন্তা হয়নি, আজও নেই। আর আমি এসব জিনিসের মধ্যেই নেই, আমি একদম অন্যরকম চিন্তাধারা, অন্যরকম থাকি। প্রোগ্রাম না থাকলে খুব আনন্দে থাকি, বাড়িতে খেলাধুলো করি, খাওয়া দাওয়া করি, খেলাধুলো দেখি, কোনো অসুবিধা নেই। কোনোদিন বাজাতে এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেখানে মনে হচ্ছে যে আমার হাত থেকে ব্যাপারটা এখন আর আমার হাতে নেই? রোজই। আমি তো বললাম, আমার কোনো কৃতিত্ব নেই, আর আমার কোনো শক্তিও নেই। যা হয় আমি নিজেই অবাক হয়ে যাই। আমার তো কদিন ধরে রেয়াজ একদমই নেই, একটু শরীরটাও ঠিক ছিল না, আবার নানাধি রকম মানে ওয়ার্কশপ সব মিলিয়ে ঝুলিয়ে। তো গত সপ্তাহে বেনারসে প্রোগ্রাম ছিল, সে তো খুব ঐতিহাসিক দুর্দান্ত প্রোগ্রাম, ও আমার সঙ্গে গেছিলো দয়া। আমি শেষ থেকে নেমেই বললাম যে আমি কে বাজালো আমি জানি না, আমি তো বুঝতে পারলাম না। আমি রীতিমতো নার্ভাস ছিলাম যে রেয়াজ নেই, শুধু আমার প্রোগ্রাম 2 ঘন্টা 2.5 ঘন্টা বাজাতে হবে, কি জানি কি হবে। আর বসলাম, গোপালের নাম নিয়ে, গুরুর নাম নিয়ে উতরে গেল। ভালো প্রোগ্রাম, দুর্দান্ত প্রোগ্রাম হলো। মানে এমন প্রোগ্রাম হলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আমার আজ থেকে 10 বছর আগে যেরকম হাত বলতো সেইরকম হাত বলছে, সাংঘাতিক হাত বলছে। এবং সেই প্রোগ্রামটার খুব চর্চা আছে, এই গত 2-3 দিন আগে বাজিয়ে এসেছি, সেটা নিয়ে বেনারসে খুব কথাবার্তা চলছে যে দারুণ বাজনা বেনারসের মাটিতে শোনা গেল, বহুদিন বাদে তবলা লহরা। তো কিন্তু বারবারই এটা হয় যে তার ইচ্ছে হলে গুরুর কৃপায় ওরাই বসে। আমি তো বিশ্বাস করি এখন খুব মনে প্রাণে যে তবলা নিয়ে আমি বসি, কিন্তু নিমিত্ত মাত্র বাজায় গুরু, গোপাল বাজায় গুরু রূপে তারাই আসে, আমার দ্বারা কিছু সম্ভব নয়। আপনার মধ্যে দিয়ে সেটা ঘটে? হ্যাঁ, আপনার মধ্যে দিয়ে সেটা ঘটে, একদম। তবে এইটুকু বলতে পারি যে আমি এখনও গুরুজিকে ভীষণভাবে মিস করি। আমি একা কখনো আমার চোখ ভিজে যায় গুরুর কথা চিন্তা করতে করতে, আর গুরুদের খুবই মিস করি আমি। আর যা শিক্ষা, যা তালিম পেয়েছি সেটা খুবই বুকে ধরে রেখেছি, এবং তা নিয়ে খুব চিন্তা করি, রিসার্চ করি, তার মধ্যে অনেক কিছু খুঁজবার চেষ্টা করি, নতুন কিছু পাওয়া যায় কিনা চেষ্টা করি। এইটুকু আমি করি, খুব অনেস্টলি করি, আর ভীষণ ডিপলি করি। এর মধ্যে কোনো ফাঁকি টাকি কিছু নেই। তবে কে সেটা শুনবে না, কে কি এর দাম দেবে, সে সব নিয়ে আমার মাথা ব্যাপার নেই। তিনি খুশি হলেই হলো, ব্যাস। গুরুর কৃপায় গুরু খুশি হয়ে গেলেই হলো, কোনো ব্যাপার না।
প্রোগ্রামটা এত ভালো হয়েছে, আর রাত্রিবেলা 10:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রোগ্রামটা এত ভালো হলো, নারায়ণ ডেকে নিল সংকট মোচনে, গাড়ি পাঠিয়ে দিয়েছে, 10:30টার সময় গেছি দেখা, দর্শন, দারুণ দর্শন, ওই দেওয়া ছিল ওর সঙ্গে, প্রসাদ টোসাদ দিয়ে রাত্রি 10:30টায় আমার জন্য আরতি রুকে আছে। আমি গিয়ে মন্দিরে দাঁড়াবার পর আরতি শুরু হলো। এত সৌভাগ্য কার হতে পারে? কিন্তু এ কি আমার জন্য হয়েছে তা নয়, সিনসিয়ারিটি যে বাজিয়েছি অত মন দিয়ে, এবং ওইটা নিয়ে যে এত ডিপলি চিন্তা করেছি, সেই যে শ্রদ্ধা ভক্তি সব কিছু দেখেই ঠাকুর আশীর্বাদেই আমাকে ঠান্ডা করার জন্যই ডেকে নিয়েছেন, আর কিচ্ছু না। খুব সুন্দর দর্শন করলাম, করে তারপর আমরা রাত্রিরে হোটেলে ফিরলাম। এই মুহূর্তে যারা মানে সঙ্গীত চর্চা করছে বা যারা করতে চায়, প্রথম দিকে মানুষ মানে অনেক স্টুডেন্ট আছে নিশ্চয়ই যারা প্রথম দিকে পুরোটা বোঝে না, তো প্রথম দিকে যেই সারেন্ডারটা গুরুর প্রতি করা দরকার, সেটা করার জন্য তারা কি করবে? মানে তারা করতে পারে না অনেক সময়। না, করবে মানে কি আমি বলি, সেটা হচ্ছে আমি বুঝতে পারি, আমি কখনোই দোষ বলবো না, কারণ মানুষ না জানতে পারলে তো আর তার দোষ নয়, তাকে জানানো হয়নি তাই সে জানে না, ঠিক, তার তো আর দোষ নেই। তো এখনকার ছেলে মেয়েদের যেটা, যে সবাই তো আমার বাবার মতো বাবা বা আমার গুরুর মতো গুরু পায়নি, যে এইসব জ্ঞান বা এইসব রাস্তা দেখিয়ে দেবে, দেখায়নি, তাই তারা বুঝতে পারে না। কিন্তু আমি তাদের কাছে এইটুকু মেসেজ পৌঁছে দিতে পারি যে প্রথম কথা, তাদের সাহস যোগাতে পারি যে দেখো, সবাই শুনেছ যে নাম যশ অর্থ এর পেছনে দৌড়লে কিন্তু এটা আসে না, বরঞ্চ কাজের পেছনে দৌড়লে, কাজ করলে, সাধনা করলে ওটা এমনি আসে, ওটার জন্য চিন্তা করতে হয় না। তাই গুরু সেবা বা নিজের সাধনা ছেড়ে যারা পয়সা রোজগার করার জন্যে বা নাম যশ রোজগার করার জন্যে দেশ বিদেশ এদিক ওদিক দৌড়ি নানান রকম সব করছো, আমার মনে হয় না এত টেনশন বা এত কিছু দৌড়ি তোমাদের দরকার আছে। যদি ঠিকভাবে নিজের কাজটা পরিবেশন করতে পারো, গান বাজনা যাই হোক, তাহলে সারা পৃথিবী থেকে তোমায় ডেকে নিয়ে যেতে বাধ্য, এবং তোমাকে যখনই ডেকে নিয়ে যাবে অর্থ তুমি পাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু দৌড়লে কি হয়, আমি 10 কমান্ডসমেন্ট বলে একটা পুরনো বই, তাতে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটার মানে হচ্ছে যে যা নেই তার পেছনে দৌড়তে গিয়ে যা আছে সেটাও যেন হারিয়ে না ফেলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইটার একটা চান্স থাকে, যে যার প্রচুর ট্যালেন্ট আছে, যে সত্যিই হয়তো একটা দারুণ বাজিয়ে হতে পারত, সে এই দিকে এত সময় অপচয় করে ফেললো যে তার আর বাজিয়ে হওয়া হলো না, ট্যালেন্টটা তার হারিয়ে গেল। তো অটোমেটিক্যালি আমি বলবো, কষ্টেই তো সব হয়, আরাম করে হয় না কিছু, আরাম করে কিছু হয় না। কষ্ট করতে শেখো, কষ্ট মেনে নাও, অ্যাকসেপ্ট করো। প্রথম জীবনে শুধুই কষ্ট হবে, বাজাতে কষ্ট হবে, অর্থনৈতিক কষ্ট থাকবে, তা সত্ত্বেও তুমি নিজের জায়গা ছেড়ো না, বাজিয়ে যাও, গুরু সেবা করে যাও, একদিন তোমার সব ঘুচে যাবে, কোনোদিন তোমার কোনো অসুবিধা হবে না। সুতরাং কাজের দিকে লক্ষ্য দেওয়ার খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এইটা নিয়ে এত নাম কবে হবে, কবে আমি বড় হব, কবে আমি বাড়ি গাড়ি করব, এইটা চিন্তা করা প্রথম দিকে উচিত নয়। যেটা করতে গিয়ে অনেক ট্যালেন্ট কিন্তু নষ্ট হচ্ছে, অনেক ট্যালেন্ট নষ্ট হচ্ছে। সেটা দেখতে পান আপনি, মানে এরকম ট্যালেন্ট দেখেছেন নষ্ট পরিষ্কার হচ্ছে? পরিষ্কার তোমরাও দেখতে পাবে। নাম তো এইভাবে তো বলা উচিত না, কিন্তু মানে এরকম অনেক আছে, এবং তারাও জানে, কিন্তু তারা জানে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আছে তারা জানে, দে ক্যান রিয়েলাইজ যে আই কুড হ্যাভ ডান মাচ বেটার। কিন্তু আমার ওরা হয়তো অনেক সময় এক্সকিউজ দেয়
যে কি করব, বাড়িতে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, আমাকে এটা করতেই হয়েছে। কিন্তু তা নয়। তুমি যদি ভালো করে দেখতে, বাড়িতে অর্থনৈতিক এত ঘাবড়ে গেলে কেন? দুটো রুটি জোগাতে তো আমেরিকা যেতে হয় না। ঠিক। তুমি পাশের বাড়ি টিউশনি করলেও দুটো রুটি জুটত। একেবারেই। তো তাতেই নয় কিছুদিন ওই অবস্থাতেই রেয়াজটা করতে বা সাধনা করতে, তাহলে হয়তো এক সময় তুমি এখন আমেরিকা গিয়ে পয়সা নিয়ে আসছো, কিন্তু পরবর্তীকালে হয়তো তুমি আমেরিকাতে বাড়ি গাড়ি কিনে ফেলতে। ঠিক। ওস্তাদ আলী আকবর খান সাহেব কিন্তু মাইহারের মতো জায়গায় বসে সাধনা করেছে। ছোট্ট ঘরে বাবার শাসন সব নিয়ে বহুদিন, বহু বয়স পর্যন্ত ওইখানে বসে সাধনা করেছে, তবে তিনি আলী আকবর খান হতে পেরেছেন। ঘটনা হচ্ছে কি জানো? ঘটনা হচ্ছে খুব সহজ একটা উপায় বলি, যে অন্ধকারে থাকলে আলোর খোঁজ করবে, এবং তারপরে তুমি আলো যদি অল্প পাও তাতেও আনন্দ, বেশি পেলেও আনন্দ। কিন্তু সবসময় যদি আলোয় থাকতে চাও, তাহলে হয়তো তোমায় অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে। বাবা, এটা একটা আজকে টেক অ্যাওয়ে আমার। এটা একটা দুর্দান্ত। সুতরাং অন্ধকারে থাকা ভালো, অভ্যেস করতে হয়। ওই চাকচিক্যটা টানে তো বটেই লোককে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্ধকারকে যদি তুমি উপলব্ধি না করতে পারো, অন্ধকারকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তাহলে তুমি শিল্প সাহিত্য সব কিছু চর্চা করো না, আলোয় হয় না। কবি, সাহিত্যিক, শিল্পী, ভালো খেলোয়াড় অন্ধকারে হয়, কষ্টের মধ্যে হয়, কষ্টে থাকলে হয়, আরাম করে হয় না। ওই কষ্টটা করতে হয়, কষ্টটা করতে হয়। ওর মধ্যে অনেক কিছু আছে, মানে কষ্টই তো তোমায় গড়ে দেবে লোহার মতো। আরামে কি করে গড়বে? অনেক লোকজন এই কথা বলে যে আচ্ছা, যদি কষ্ট করতে হয়, শিল্প তো সারা জীবন শিখতে হবে, সারা জীবনের কষ্ট। তো সেই সারা জীবনের কষ্টের জন্য শিল্প চর্চা সে বলে, কিন্তু বক্তব্য হলো একটা পয়েন্টে তো সেই কষ্টটার কষ্ট থাকে না, তো আনন্দে কনভার্ট হয়ে যায়। না, ব্যাপারটা হচ্ছে কষ্ট আর আনন্দ, সুখ আর দুঃখ, তো নেগেটিভ পজিটিভের মধ্যে যদি তুমি মেনে নাও, তাহলে তোমার এই দুঃখ থাকবে কেনা? তো তোমার সুখও থাকবে, দুঃখও থাকবে, তোমার কষ্টও থাকবে, আনন্দও থাকবে, আরামও থাকবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কিন্তু একটা সময় গিয়ে কষ্টটাকে এড়িয়ে গিয়ে শুধু আরামটা রাখতে চাইছো, সেটা হয় না। তোমাকে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য বোথ ওয়ে। এটা পৃথিবী এভাবেই চলছে, দিন রাত তোমায় অ্যাকসেপ্ট করতে হচ্ছে, ঠান্ডা গরম দুটোই তোমায় অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তো সেরকম তোমাকে সুখ দুঃখ দুটোই অ্যাকসেপ্ট করতে হবে। শুধুই সুখ তা হয় না, শুধু দুঃখ তাও হয় না, কষ্ট শুধু তাও হয় না, আরাম শুধু তাও হয় না। তো কষ্টও থাকবে, আরামও থাকবে। সুতরাং কষ্ট করে শিখবে, কষ্ট করে গুরু সাধনা করবে, আবার তার ফলাফলে তুমি একটু আরাম পাবে। এইটাই তো জীবন। আর শেখা কোনোদিন শেষ হয় না। শেখা কোনোদিনই শেষ করতে পারে কোনো ব্যাপারই না। কেন, তুমি আজকে যেখানে যতটুকু শিখলে, কালকের দিনটা আলাদা। কালকে তুমি তো ওখান থেকে আরেকটু কিছু বলবে, তাহলে এগিয়ে গেল না? তাহলে আরেকজনকে সেটা শিখতে হবে, তোমাকেও শিখতে হলো। তো এইভাবে তো চলছে, এগিয়েই যাচ্ছে, শিক্ষা শেষ হয় না, কখনো হতেই পারে না। এই যে শাস্ত্রীয় সঙ্গীতের যে একটা আলাদা জগৎ আছে এই পৃথিবীতে, এই সঙ্গীতটা এক্সিস্ট করে। আগের আমি জানি না আগে কি ছিল, অনেকেই বলে যে আজকে শাস্ত্রীয় সঙ্গীত অতটা বেশি পপুলার নয়। বাট আমি তো জেনারেলি প্রেমাসির সঙ্গে ওই নিয়ে কথা হচ্ছিল, আমি তো জেনারেলি যে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের প্রোগ্রামে দেখি মোটামুটি হাউসফুলই থাকে, মানে হাউসফুল থাকে। ওই পপুলার নয় এই জন্যে বলে যে ওই কম্পেয়ার করে সবসময়, যে বলিউড শোতে যতটা ভিড় হবে ততটা হয়তো ডোবার লেনে হচ্ছে না, এই আর কি কম্প্যারিজনটা। তো সেটা তো খুব ন্যাচারাল ব্যাপার, যারা কিছু জানে না বোঝে না
একটু অশিক্ষিতদের মতো কথাবার্তা। কারণ হচ্ছে দেখো, টাটা শোরুমটা একটু খালি খালিই থাকে, আর রাস্তায় হকার্সদের ওখানে ভিড়টা একটু বেশি হয়। তাই বলে আমি বলছি না যে হকার্সটা ছোট বা ছোট মানের ব্যবসা, তা আমি বলছি না। ওইটা সহজে পাওয়া যায়, একটু সস্তায় পাওয়া যায়, একটু সস্তায় বোঝা যায়, সেই জন্যে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ক্লাসিক্যাল মিউজিক শোনা শুরু করবো কী করে, বুঝতেই পারি না, খুব লাগে। তো এবার এটা যারা এটা বুঝতে পারে না তারা কি কোনোদিন ওই পয়েন্ট অবধি পৌঁছতে পারবে যদি প্রথমেই তার ভালো না লাগে? না না, তাকে তুমি প্রথমেই বলবে যে তুমি বুঝতে যেও না। তুমি আমাকে প্রথমে বলো যে মিউজিক কি তোমার ভালো লাগে। যদি বলে হ্যাঁ, বলে তাহলে শুধু শুনতে যাও, বুঝতে চেও না। কেননা যে তোমায় শোনাবে বোঝানোর দায়িত্ব তার। ভালো শিল্পী শুনো, তোমায় একদিন না একদিন সে বুঝিয়ে দেবে। সবাই তো সব কিছু একদিনে বুঝতে পারে না, বা একদিনে বোঝানো যায় না সবাইকে। একদিন না একদিন তুমি বুঝতে পারবে। ভালো শিল্পী ভালো গান বাজে না, শুনতে থাকো, শুনতে যাও। যদি ভালোবাসো তাহলে বুঝতে পারবে, কোনো দিন না কোনো দিন তোমায় বুঝিয়ে দেবে। বোঝানোর দায়িত্ব তোমার নয়, বোঝানোর দায়িত্ব তার, যে শোনাচ্ছে। ঠিক, তাই না? কিন্তু শুনতে হবে। হ্যাঁ, মানে তুমি তো শিক্ষিত মানুষ, কিন্তু আমি এত তাড়াতাড়ি এত অস্পষ্টভাবে ইংরেজি বলতে শুরু করলাম বা বাংলা বলতে শুরু করলাম, তুমি আমার বক্তব্যের কিছুই বুঝলে না। ঠিকই। সুতরাং বোঝাবার, আমি যে বক্তব্য বলবো সেটা তো বোঝাবার দায়িত্ব আমারই। ঠিক, একদম একদমই। আচ্ছা, একটা জিনিসের একটা প্রশ্ন আমার খুব মনে হয়, সেটা হলো তবলা একটা তালবাদ্য, কিন্তু তবলা তালবাদ্যের কোথাও একটা তালবাদ্যর যে বেসিকটা সেখানে ক্রস করে কিছু কিছু সময় মিউজিক্যাল হয়ে ওঠে। তবলার মধ্যে মিউজিক শোনা যায় আলাদা করে, মানে তাল তো আছেই, বাট ইট বিকামস মিউজিক। এইটা একটা অদ্ভুত জিনিস লাগে। কারণ হচ্ছে কি, আমাদের অনেক অনেক রকমভাবে বোঝানো যায় ব্যাপারটা। জিনিসটা হচ্ছে, আমাদের সঙ্গীতে একটা কথা আছে, অন্তর বলে তো যন্তর বলে। তো যার ভেতরে মিউজিক আছে, সুর মিউজিক আছে, সে যে ইনস্ট্রুমেন্টই বাজা সেই সুর ওখানে বেরিয়ে আসবে, ব্যক্ত হবে। তো তবলাতে সুর না থাকলেও তবলিয়ার মধ্যে যদি মিউজিক থাকে, তবলিয়ার মধ্যে যদি সেই সঙ্গীতের প্রাণ থাকে, তা তবলাতেও প্রকাশ পাবে। তখনই মনে হবে তবলাটা যেন মিউজিক বাজছে। যদি ভেতর থেকে কেউ কর্কট হয়, তাহলে কিন্তু তার তবলায় মিউজিক হবে না কোনো দিন। এমন তবলিয়াও আছে। আমরা অনেক সময় অসন্তুষ্ট হই যে এই কী করছে রে বাবা। সেটা হচ্ছে তাই যে ও তো মিউজিক নেই। সে কারুর সঙ্গে বাজালেও মিউজিক নেই, একা বাজালেও মিউজিক নেই। মিউজিক সম্বন্ধে তার কোনো ধারণা নেই, সুর সম্বন্ধে তার কোনো ধারণা নেই, ধ্বনি সম্বন্ধে তার কোনো ধারণা নেই। সে জানে তবলায় হাত দিয়ে জোরে চাঁটি মারলে একটা দাম করে আওয়াজ হয়, তার উপরে বেশ করে সে বাজিয়ে যাচ্ছে, আঙুল চালিয়ে যাচ্ছে। এর বাইরে আর থেকে কিছু বোঝে না। কিন্তু তবলায় মিউজিক তখন ক্রিয়েট হবে যখন তবলিয়ার ভেতরে মিউজিক বাজবে। বাজাচ্ছি আমি তবলা, কিন্তু ভেতরে আমার মিউজিক আছে, একটা গান গাইছি, তাহলে সেটা তবলায় আসবে এবং এটা অটোমেটিক্যালি আসবে। আপনার একটা ইন্টারভিউতে বোধহয় শুনছিলাম আপনি ধা নিয়ে একটা কথা বলছিলেন, ধা কো সমাজ না বলা মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, এটা মানে ধায়ের ব্যাপারটা হচ্ছে, ধা মুশকিল এই জন্য, দেখো আমি যদি মুখে বলি ধা 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 ধা, কত রকম ধা, তাহলে এক একটা ধায়ের মানে আছে, এক একটা ধায়ের জায়গা আছে, কোন ধাটা কোথায় প্রযোজ্য। অটোমেটিক্যালি তুমি ধা সম্বন্ধে তোমার আইডিয়া না থাকলে তুমি ধায়ের সেই অ্যাপ্লিকেশন তুমি বুঝবে কী করে। ধাগিতে রেখে দিকে না নাগিতে ধা, ধাগিতে রেখে ধা না ধা, ধা ধা ধাগেন না চিন্তা কার ধা, কতগুলো ধা, কত রকম বেরোচ্ছে।
তাহলে কোন ধায়ের প্লেসিং কোথায় কিভাবে হবে, কতটা ওজন হবে, কতটা হালকা হবে, কতটা মিষ্টি হবে, কতটা লাউড হবে, এ বিষয়ে তোমার ধারণা থাকলে তবে তুমি ধা। তো এই জন্যই বলেছি যে ধা, সোমের ধা, সোমের ধা একটা ডাইরেক্ট ধা আসতে পারে পিন পয়েন্টে, একটা ধা ডাইমেনশনালি আসতে পারে, একটা ধা বলের মতো বল বিয়ারিংয়ের ওপর ধা আসতে পারে, যে ধাটা দুলতে থাকবে। তাহলে সেই ধাটা কেমন করে প্রডিউস করব? সত্যি আমি শুনে ভাবছি সত্যি কত রকমের বাবা, মানে এবং এই যে যেটা বললেন বলের মধ্যে আমার কানের মধ্যে ওই সাউন্ডটা বাজলো, হ্যাঁ ওই সম্ভাবনার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, রবিশঙ্করজির ধা মানে সোমে যখন আসতে হ্যাঁ, হ্যাঁ। গতে, রবিশঙ্করজির ওই বলের মতো। বিলাত খাঁ সাহেবের ধা কিন্তু ডাইমেনশনাল। আচ্ছা, আমজাদ আলী খাঁ সাহেবের, আলী আকবর খাঁ সাহেবের ধা একদম অন ডট। কি বিরাট সমুদ্র না সঙ্গীত। এবারে দেখো আর্টিস্টের বাজনার সম্পর্কে অনেক রকম কমেন্টস হয়, কিন্তু কটা মানুষ আছে যে আর্টিস্টের বাজনাকে এইভাবে বুঝতে চায়। যদি কেউ বুঝতে পারে তাহলে সঙ্গতটা সেরকম করতে পারবে। এই জন্যেই কিন্তু আমাকে নিয়ে রবিশঙ্করও সুখী ছিলেন, আমজাদ আলী খাঁ সাহেবও সুখী হন, বিলাত খাঁ সাহেবও সুখী ছিলেন। আপনি বললেন যে আপনি খেলাধুলাতে একটা এখনো খেলাধুলা দেখেন বললেন, এবং খেলাধুলা ছোটবেলা থেকে প্রচুর করেছেন। একদম পাগল। আপনি আপনার মানে খেলাধুলার একটা নিজস্ব একটা ডিসিপ্লিন থাকে, খেলাধুলার নিজস্ব একটা ডিসিপ্লিন থাকে, খেলাধুলার নিজস্ব একটা ভালোবাসা থাকে খেলাধুলার প্রতি। এইটা কোথাও গিয়ে কোথাও কোনো পয়েন্টে কি আমাকে রোহেন বলছিল একটু আগে আপনি মেসির ফ্যান, আপনি ফেডারারের ফ্যান, অথচ আপনার যে বাজনার মধ্যে যে পাওয়ারটা থাকে, মাঝে মাঝে আমরা যে পাওয়ারটা দেখতে পাই বা ঘরানার নিজস্ব একটা পাওয়ার, সেক্ষেত্রে তো যারা অনেক বেশি মানে যাদের মধ্যে ফোর্স বেশি সেই অর্থে রোনাল্ডোর ফ্যান হওয়ার কথা, বাট এই মেসি বা ফেডারার এই ধরনের মানুষজন তো অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি মানে ওইটাই তো আমায় টানে। ওটা হচ্ছে আমার কাছে যদি তুমি কম্পেয়ার করতে বলো, আমি কম্পেয়ার কীরকমভাবে করব, যে রোনাল্ডো একটা সাংঘাতিক পাওয়ারফুল অপরচুনিস্ট স্ট্রাইকার। ও সিচুয়েশানটা দারুণ রিড করতে পারে, টেরিফিক ইন্টেলিজেন্ট। সেই জন্য কি হয়, ঠিক জায়গায় ও থাকে, ও রিড করতে পারে যে গোলটা এখানে আসবার চান্স আছে, আসবে, অটোমেটিক্যালি আমি এখান থেকে গোলটা দেবো। কিন্তু মেসি তা নয়। মেসি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু মেক হিজ ওন এরা। ও নিজে বলকে পজিশনে নিয়ে গিয়ে নিজে গোল দেওয়ার মতো ক্ষমতাও রাখে, যেটা কিন্তু রোনাল্ডোর নেই। রোনাল্ডোকে হাফ গ্রাউন্ডে বল দিয়ে দিলে তুমি খেলা দেখো, হাফ গ্রাউন্ড থেকে বল 6টা প্লেয়ারকে কাটিয়ে নিয়ে গিয়ে গোলও দিতে পারবে না। লাস্ট মেসির একটা দেখলাম, ওই নতুন একটা ক্লাব জয়েন করেছে, সেখানে একটা গোল দিয়েছে, ওটা মানুষ করতে পারে ওই জিনিসটা। মানে আমি মেসির মানে পাগলের মতো ভক্ত, আর আমি মানে ওকে দেখি আর ভাবি যে কিভাবে করে এটা। তো ওই ইন্টেলিজেন্সি, আরও নিজের উপরে একটা অদ্ভুত কনফিডেন্স আছে, সাংঘাতিক, নিজেকে চেনে, এটা ওর একটা বিশাল ব্যাপার, যেটা মানুষের জীবনের সবথেকে কঠিন জায়গা। মেসি নিজেকে খুব ভালো করে চেনে, বুঝতে পেরেছে যে হোয়াট আই ক্যান ডু, হোয়াট আই নট, কোনটা আমার দ্বারা সম্ভব, কোনটা সম্ভব না। অটোমেটিক্যালি ও করে, ওর এই শক্তিটা আছে যে ও যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সিচুয়েশন ক্রিয়েট করে গোল দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর যেটা কিন্তু অপোনেন্টও রিড করতে পারছে না, ঠিক, যে এরকম একটা জায়গা থেকে বিপদটা আসতে পারে, গোলটা হয়ে যেতে পারে, যার জন্যে ওইভাবে গোল হয়ে যাচ্ছে। মেসির অনেক সময় পাসও অনেকে রিড করতে পারে না, পারে না, মিস করে যায়, মিস করে যায়, ওই লেভেলে মেলাতে পারে না, মানে মেসির লেভেলে মেলাতে পারে না ব্যাপারটা। মানে ওর কো প্লেয়ার কিন্তু ভাবতে পারেনি যে এই সময় পাসটা আসতে পারে। তো এইটা ফেডারার একটা খেলা, যেটা লাস্ট বাট ওয়ান বোধহয়, খুব সম্ভবত খেলাটা, যেটা নাদালের সঙ্গেই বোধহয় খেলাটা প্রায় হেরে যাচ্ছিল,
কিন্তু সে খেলাটা আস্তে 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 বার করে দিয়ে গেল। এই যে প্লেয়ারের ইন্টেলিজেন্সি, যে খেলাকে কি করে বার করে নিয়ে খেলা প্রথম থেকেই জেতা অনেক সময়ই যায় না। আমি খেলি, এখন তো ক্যারাম বোর্ড খেলি, কিন্তু সবাই জানে গুটি মারলে যায় পকেটের দিকে, এই পর্যন্তই সব। কিন্তু না, আমার খেলা তার এরকম নয়, যার জন্য খেলাটাকে ভালোবাসি, যে খেলাটাকে বার করে নিয়ে আসতে হবে। একটা বোর্ড যেটা তোমার হাতের বাইরে, কিন্তু কিভাবে তুমি সেই বোর্ডটাকে হ্যান্ডেল করবে যে অপোনেন্ট তোমাকে চান্স দিতে বাধ্য হবে, অপোনেন্ট ব্লক হয়ে থাকবে, তুমি বোর্ডটা ফিনিশ দিয়ে চলে যাবে, অথচ ফিনিশ কিন্তু তারই ছিল। একটা পয়েন্টে তো খেলা এবং গান বাজনার মধ্যে একটা মিল তো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো স্কিলের বাইরে চলে যায় ব্যাপারটা। মানে যারা প্রথমে বললাম না তোমাকে যে ফাইন আর্টস ইজ নট ফর স্টুপিড পিপল, এইটা যদি না থাকে তাহলে তার দ্বারা খেলাধুলো গান বাজনা কিছুই সম্ভব নয়, মানে সেই লেভেলে। খেলাধুলো যারা করে তাদের আমি দেখেছি তাদের জীবনের আউটলুকটা একটু আলাদা হয়। তারা এটা কেন হয় বলে আপনার মনে হয়? ওটা ওদের থাকতেই হবে, কারণ ইনস্টিংক্ট ওদের সবসময় জেতার ব্যাপার আছে না। এই যে জেতা হারার ব্যাপারটাই যখন থাকবে, তখনই তোমাকে একটা নিজস্ব একটা ইনস্টিংক্ট পাওয়ার একটা ক্যারি করতে হবে, এবং সেটাকে তোমার করতে হবে, প্লে করাতে হবে অন দ্য ফিল্ড, তাহলে তুমি জিততে পারবে না। কিন্তু আমাদের সঙ্গীতে তো জেতা হারার ব্যাপার নেই। আমাদের সঙ্গীতে তো তুমি গান গাইবে, আমি বাজাবো, দুজনে মিলে একটা সুন্দর জিনিস আমরা প্রডিউস করি, একটা অ্যাটমসফিয়ার তৈরি করবো। ঠিক, জেতা হারা নেই। কিন্তু খেলাতে তো জেতা হারা থাকছে সবসময়, ওই জন্যে আর ওটাও আমাকে একটা সাংঘাতিক রেয়াজের শক্তি, পাওয়ার যে ওরা প্রডিউস করে না, ওইটা আমি একটু মানে নিতে চেষ্টা করি। যখন খেলা দেখি না বড় বড় প্লেয়ারদের, কুস্তি খুব দেখি আমি, রেসলিং। আচ্ছা, তো লোকে ভাবে যে কেন আমি মারামারি পছন্দ করি, না না তা নয়। আমার মনে হয় যেটা দেখে দেখে যে ওদের যে একটা সহ্য ক্ষমতা, কি মার খাচ্ছে, সহ্য করছে, আবার উঠে দাঁড়াচ্ছে, নিজের চেহারাটা কত কষ্ট করে এত যেরকম চেহারা তৈরি করেছে, এই যে জায়গাগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। যে আমি যদি ওর মতো কষ্ট করে রেয়াজ করতে পারতুম, তাহলে না জানি কী তলাটা আমি বাড়াতে পারতুম। আরে ও কী শক্তি, তা আমি তো 10 ঘন্টা কেন, আমি 25 ঘন্টা রেয়াজ করতে পারতাম এত শক্তি থাকলে। তো এই সব জায়গা থেকে আমাকে ওইগুলো ইন্সপায়ার করে, ওগুলো দেখি, ওগুলো দেখে দেখে আমি নিজেকে ইন্সপায়ার করি। সেই জন্য আমি খেলা দেখিও, এবং খেলার ওই জায়গাগুলো আমাকে ভীষণ। আর ওই মেসি আর কথা বললাম, যেটা মেসি ইন্টেলিজেন্ট এনাফ, ওটা শিল্পী, সুপার ফাইন একটা প্লেয়ার। রোনাল্ডোর খেলার মধ্যে পাওয়ার আছে, রোনাল্ডোর খেলা দেখে পাওয়ার শেখো, পরিশ্রম শেখো, কত পরিশ্রম করেও নিজেকে তৈরি করেছে ইত্যাদি সব। কিন্তু মেসি হওয়া যাবে না। মেসির খেলা তুমি দেখতে পারো, আনন্দ পেতে পারো, বা টু সাম এক্সটেন্ট তুমি চেষ্টা করতে পারো, কিন্তু মেসি দ্বিতীয় হবে না, রোনাল্ডো হলেও হতে পারে। সে এখন একটা এমন ক্লাবে খেলছে যেটা কেউ চেনে না, জানে না, অথচ সে গিয়ে খেলছে। ও তো দেখো, যে ওই জায়গায় যাবে, ওই যে নওচার, আবার ফিরে যাচ্ছি, মেসি কিন্তু নওচার জায়গাকার প্লেয়ার, যার জন্য ওর কাজে কিন্তু পয়সা করি ইত্যাদি ওর অনেক আছে, ওর ওটা নিয়ে মাথা ঘামায় না। ও এমন একটা জায়গায় গিয়ে খেলছে, সেখানে গিয়ে বাচ্চাদের তৈরি করছে, কাজ করছে, ওই আনন্দেও আছে। তো মেন্টালিটিটা অনেক পার্থক্য। অথচ রোনাল্ডো সেই জায়গায়, ও মিডল ইস্টে একটা টিমে গিয়ে খেলছে যেখানে অনেক টাকা ঠিক ঠিক ভ্যালেন্সিটি ছেড়ে দিল। ইন্টেন্সিটিটাই আসবে, মানে ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট না? হ্যাঁ, ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট না? একটা মানুষ কি চায়। আমি এইখানে একটা এক্সটেনশন একটা কোশ্চেন করব। হ্যাঁ, মানে আমাদের প্রজন্মের জন্য সেটা হলো যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের আজকে 14 ঘন্টা রেয়াজ করি। আমি যদি গান বাজনার বাইরেও দেখি, আজকে কিন্তু একটা আইটি ছেলে 12 ঘন্টা চাকরি করে, কিন্তু কম্পিউটারের সামনে বসে সে রেয়াজ করে না। যদি পরিশ্রমের কথা হয়, তাহলে কিন্তু অনেক মানুষই পরিশ্রম করছে, কিন্তু তার ফল পায় না।
না, পরিশ্রমের রকম ফের আছে, না পরিশ্রমের রকম ফের আছে। তবলাতে বসে রেয়াজ করা, গানে রেয়াজ করা, সেতারে রেয়াজ করা, শারীরিক যে পরিশ্রমটা, শারীরিক খাটনি যেটা, সেটা তোমার কম্পিউটারে বসে মগজের খাটনিটা বেশি, এইটা তোমার সাংঘাতিকভাবে খাটনি হচ্ছে, কিন্তু তুই বসে আঙুল চালাচ্ছ এই পর্যন্ত। কিন্তু এইখানে যে কালঘাম ছুটে যাচ্ছে ধীরে ধীরে বাড়াতে, এটাও যারা করছে একটা বড় ফারাক হয়ে যাচ্ছে ইমপ্যাক্ট। মানে তুমি স্টেজে উঠলে যে ইমপ্যাক্ট হচ্ছে, বা আমি বলছি যদি আগের কথাও হয়ে যায়, মানে তোমার 32-33 বছর বয়সে ওই যে আমি বললাম না যে না, ওই যে বললাম যে একটা মানে সঙ্গ দোষে, অর্থাৎ বড়দের সঙ্গে সঙ্গ করতে করতে আস্তে আস্তে ওই যে ডিভাইনিটি, ডিভোশনাল, এই যে পার্ট অফ দি মিউজিক, এইটার মধ্যে যে আমি ঢুকে গেছি, বা ওইটা যে আমাকে টেনে নিয়েছে, এইটা না টানলে ওটা অনেক আগে থেকে হবে, এটা হঠাৎ করে কালকে থেকে হবে না। সেটা হতে গেলে একমাত্র তোমার যে সমস্ত মানুষের মধ্যে ডিভাইনিটি রয়েছে, যারা এরকম ধরনের মানুষ, একটু সাধক টাইপের মানুষ, ওই তাদের সঙ্গে মেলামেশা করলে আস্তে আস্তে তুমি ওদিকে চলে যাবে। একটা জিনিস আমি রিসেন্টলি লক্ষ্য করলাম, আপনার কথাটার সঙ্গে একদম কানেক্টেড, সেটা হলো অনেক বড় বড় মানুষ, বড় বড় বিখ্যাত মানুষ, মনীষী মানুষ বলেছেন যে জীবনে না তোমার আশেপাশে লোকজন ঠিকঠাক করে রাখো, মানে তোমার আশেপাশের মানুষ ঠিক রাখো। এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার আর সঙ্গ সাংঘাতিক ব্যাপার জীবনে, সবটাই এটা। যে একটা বাচ্চা আমি কি বললাম, আমি নিজে ছোটবেলা থেকে ওই যে মিউজিক্যাল এনভায়রনমেন্ট, ঠিক ওই যে ডিভোশনাল এয়ার, আমি দাদুকেও দেখেছি বসে কীর্তন করছেন সন্ধ্যেবেলা, তো ওইটা আস্তে আস্তে ওই এনভায়রনমেন্টে ছিলাম বলেই আমি আজকে এরকম হতে পেরেছি। ওই অ্যাটমসফিয়ারটা ভীষণ দরকার, ওটা খুব ইম্পর্টেন্ট ভীষণ। এবং আমার মনে হয় আমি মানে আশেপাশে কাদেরকে আমি আমার মানে ঠিক লোক কিভাবে চিনবো, এটা যদি জিজ্ঞেস করি যে হ্যাঁ এই লোকটা না ঠিক, এটা কিভাবে চেনা যাবে? যখন তুমি দেখবে মন থেকে তোমার সাড়া দিচ্ছে না কারোর সঙ্গে মেলামেশা করার, তখনই তুমি জানবে এই লোকটা তোমার মনের মতো। এবার তোমার মন যদি, এটা ঘটনা, এটা মিলিয়েই যাবে, তোমার মন যদি চোরের মন হয় তাহলে তোমার চোরকেই ভালো লাগবে। ঠিকই বলেছেন, একদম কারেক্ট। সেই জন্য তোমার মন যেখানে সায় দেয় তুমি এখানে চলে যাও, কোনো অসুবিধে নেই। কিন্তু এখন মন যদি তোমার ওই রকম হয়ে থাকে তাহলে তুমি সেরকম লোক খুঁজে নেবে, শকুনের নজর ভাগাড়ের দিকেই হয়। হ্যাঁ, এবং এটাও সত্যি যে আমার জীবনে একদম পরিষ্কার এক্সাম্পল আছে। আমার জীবনে আমি একটা সময় ঠিক লোক ছিলাম না, খুব একটা ভালো লোক ছিলাম না। হ্যাঁ, এবার ওই পয়েন্ট থেকে যখন আস্তে আস্তে ওই পয়েন্টে আমার জীবনের সব খারাপ লোক, তুমি বুঝতে পেরেছো বলেই তুমি ভালো হতে পেরেছো কিছুটা। আমি জানি না, আমি এখনো কিচ্ছু ওইটা তো বলতেই পারি না, ভালো ছিলে না, এটা বুঝেছো বলেই তুমি বদলাতে পারলে, নাহলে বদলাতে পারতে। আর সেই সময় যত খারাপ লোক আমার আশেপাশে ছিল, আসবে তো। আর তারপরে আমি যখন বুঝেছি, আমার অ্যাকচুয়ালি আমার জীবনেও একজন গুরুর আশীর্বাদ আমি পেয়েছি, এবং তার সঙ্গে মানে উনি আমার মানে কি বলবো, আমার জীবনটাই বদলে দিয়েছেন সম্পূর্ণভাবে। তারপর থেকে দেখেছি জীবনে কিন্তু মানুষগুলো এই যারা আসছে তারা বেশ মানে ঠিকঠাক মানুষ, ওরকম খারাপ মানুষ খুব একটা আসছে না। ওরা সরে যাবে, ওরা সরে যায় নিজেই না। এটা রতন চেনে তো, তার মানে সেলফ ডেভেলপমেন্টটা সবচেয়ে বড় কথা, নিজেকে সবচেয়ে আগে ঠিক করতে হবে, একদম। তারপরে আস্তে আস্তে বাকিটা নিজেই হয়ে যাবে। ব্যাপার না। এই যে সেশনটা, এটা আমি জানি না আপনাদের কি দিল, আপনাদের নিশ্চয়ই অবশ্যই কিছু দিয়েছে, কারণ গুরুজি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে আমার যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালো লাগার কথা। যত আমার তো অসাধারণ লেগেছে, আমি তো অনেক কিছু শিখলাম। এবং না ভালো লাগলে আপনি লোক ভালো না, এই আর কি। এই যে এবার এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি, কিন্তু হ্যাঁ, আপনাদের ভালো লাগলে আপনারা লোক ভালো না, পরিষ্কার কথা না। একটা ভালো জিনিস রসগোল্লা খেতে ভালো লাগছে, আপনাকে দিলাম, আপনি না এটা ভালো না, লোক ভালো না, আপনি বলছেন ইচ্ছাকৃত ভালো রসগোল্লাটাকে ভালো বলছেন। তো আজকে এই কথাটা সত্যি, এই আড্ডাটা অনেকক্ষণ চলতে পারতো, অনেক কিছু নিয়ে কথা হলো। এবং মেজরলি যেটা এই এপিসোড থেকে আমার কাছে পাওয়া, সেটা হলো ইন্টেনশন
টুয়ার্ডস ডুইং সামথিং। আর মিউজিক অ্যাজ এ হোল যে অনেকটা বড় একটা বিষয়, এবং আমরা যেভাবে মিউজিককে বোঝার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, সেটা আরও অনেক বেশি বড়, অনেক বেশি ঈশ্বরের কাছাকাছি। এই নিয়ে তো কথা হলোই, এবং তার সঙ্গে কিভাবে নিজের মিউজিকের প্রতি ভালোবাসা তৈরি করতে হয় বা কী করতে হয়, এবং যেটা যার পাওয়ার, আমি যেটা পেয়ে গেছি সেটা পেয়েছি, যার যেটা পাওয়ার সেটা তো আপনারা পেলেই। আজকেই এপিসোড এখানেই শেষ করব। তার আগে একটা জিনিস করি, সেটা হলো একটি বই, যে বইটার কথা উনি উল্লেখ করলেন, এই বইটা আমি একবার দেখাতে চাই। এটা হলো মানে একটি নেরেটেড মেমোয়ার, যেটা রোহেন লিখেছে, এবং এই বইটাতে আমরা যেটা চাই সেটা হলো একটা সাইন। আপনার এইখানে একটা যদি সাইন পাই, আরেকটা সাইন লাগবে আমাদের, সেটা হলো আমাদের একটা অটোগ্রাফের বই আছে। আমরা এটা স্পেশাল গেস্টদের থেকে আমরা অটোগ্রাফ নিয়ে রাখি আমাদের জন্য। বাহ, সঙ্গীত মুখর হোক সকলের জীবন, এর চেয়ে বেশি তো আর কিছু চাওয়ার নেই। অনেক অনেক ধন্যবাদ। না ধন্যবাদ, ভালো লাগলো, আর আমারও খুব ভালো লাগলো। তোমরা এত ভালো কাজ করছো, এত ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজ করছো, আর এই ধরনের আলোচনা সত্যি মানে আপনার কাছ থেকে এই ধরনের কথা পাওয়া, আর এই আলোচনার দরকারও আছে এখন নেক্সট জেনারেশনের জন্য দরকার। ফিলোসফিটা যেন একটু কমই হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, পরের ব্যাচের বিশেষ করে। ঠিক এই জন্যে জীবনশৈলী এবং জীবনধারাটা বদলে যাচ্ছে ক্রমশ, আর অন্য শৈলী যেটা আমাদের নয় সেই রকম ধরনের জিনিসের প্রভাবটা বেশি হয়ে যাচ্ছে। নিজেদের প্রভাবটা যদি বেশি থাকে তাহলে আর ওটা ইনফ্লুয়েন্স করতে পারে না। বেশ, আজকের এপিসোডের শেষ লেসনটা বলে দিই। শেষ লেসনটা যেটা আমি নিলাম সেটা হলো ইন্টারনাল, ভেতরে ঢোকার, বাইরের চাকচিক্য ঠিক আছে, ভেতরে আমাদের অনেক আলো আছে, ওই জায়গায় ঢুকতে বলছেন। অ্যাকচুয়ালি ওইখানে ঢুকতে পারলে আমার মনে হয় আমরা অনেকটা বড় কিছু করতে পারি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আজকের এপিসোডটা ওয়াজ ভেরি স্পেশাল ফর মি, অ্যান্ড এই এপিসোডের শেষে যেটা বারবার বলি সেটা আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।